সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের সরলীকরণ। এই সরলীকরণগুলো কিভাবে অতি সহজে আমরা শিখতে পারবো তা আজকে এই ভিডিওতে দেখব। আর এই সরলীকরণ করার জন্য আমাদের কি জানতে হবে, কিছু সূত্র রয়েছে, এই সূত্রগুলো জানতে হবে। এই সূত্রগুলো মুখস্থ করতে হবে না। অনেক সময় আমাদেরকে বলে যে সূত্রগুলো মুখস্থ করতে, কিন্তু মুখস্থ না করে আমরা কিভাবে করব, আর প্রতিটা সূত্রের ব্যাখ্যা সহকারে আমি এই ভিডিওতে বুঝাই দেব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা দেখব এই প্রতিটা সূত্র কিভাবে আমরা সহজে মনে রাখতে পারবো। প্রথমেই দেখি আমরা বুলিয়ান উপপাদ্য কিছু রয়েছে। এখানে বুলিয়ান উপপাদ্যের মধ্যে প্রথমে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি a প্লাস 0 সমান সমান কি দেখতে পাচ্ছি, a দেখতে পাচ্ছি। এই যে a প্লাস 0 সমান সমান কেন a হচ্ছে এটা আমরা দেখব। এছাড়াও যদি এরকমটা থাকে b প্লাস 0 সমান সমান এখানে কি হবে, b হবে। এই যে b প্লাস 0 সমান সমান b হলো, কেন হলো? এখন বিষয়টা হচ্ছে কোন একটা চলকের সঙ্গে যদি 0 যোগ অবস্থায় থাকে তাহলে ওই চলকটাই হবে। এখন এটা হতে পারে b এর জায়গায় c অথবা p কি হতে পারে। মোট কথা যে চলকের সঙ্গে 0 যোগ হবে সেই চলকটাই আমাদের আউটপুট আসবে। এখন লক্ষ্য করো, আমরা তো ডিজিটাল ডিভাইস সম্পর্কে এখানে জানতেছি। আচ্ছা, ডিজিটাল ডিভাইসের ভাষা কি? 0 আর 1 এই দুইটা ডিজিট ছাড়া কখনোই বুঝে না আমাদের কি ডিজিটাল ডিভাইসে। এখন লক্ষ্য করো যে এ এর চলকটা কি মান হতে পারে। এর চলকের মান সর্বোচ্চ আমার কি হতে পারে, সর্বোচ্চ আমার 1 এবং 0 হতে পারে। কারণ 1 দ্বারা বিদ্যুতের উপস্থিতি এবং 0 দ্বারা বিদ্যুতের অনুপস্থিতিকে নির্ধারণ করা হয়। এখন এর মান যদি আমি এখানে 0 দেই তাহলে কি হবে, 0 এর সঙ্গে যদি আমরা 0 যোগ করি তাহলে 0ই হয়। এখন দেখো, যদি আমরা এর মান দেই 1 তাহলে 1 এর সঙ্গে যদি 0 যোগ করে দিই তাহলে কত হবে বলো তো দেখি, 1ই হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে এ চলকের যে মানটা রয়েছে সে অনুযায়ী আমাদের আউটপুটটা করে আসতেছে। এই কারণেই আমরা যদি c প্লাস 0 দেই এর মান হবে c, এবং p প্লাস 0 সমান সমান তাহলে কি হওয়ার কথা, p হওয়ার কথা। এরপর লক্ষ্য করো, পরে আবার আরেকটি সূত্র রয়েছে, এই সূত্রটা এখন দেখব। এইখানে কি রয়েছে, a প্লাস 1 সমান সমান কি রয়েছে, 1। এরপর দেখো এই যে a প্লাস 1 অর্থাৎ a চলকের সঙ্গে আমার 1 যোগ অবস্থায় রয়েছে, এর মান কত হয়েছে, 1 হয়েছে। এই 1টা কেন আসছে? আচ্ছা, এর মান সর্বোচ্চ আমরা কি দিতে পারি, 0 দিতে পারি। 0 এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কি হবে, 1 হবে। আবার এখানে যদি এর মান 1 দেই, 1 সমান সমান এখানে 1 এর সঙ্গে কি রয়েছে, 1 যদি যোগ করে দেই তাহলে এর মানও হবে 1। কারণ আমাদের সকল ইলেকট্রিক ডিভাইস কি বুঝে, বিদ্যুতের উপস্থিত আর বিদ্যুতের অনুপস্থিতটা। এইখানে দুইটা 1, আমরা যদি কারেন্টের সুইচের মধ্যে দুইবার অন করি তাহলে আউটপুটটা একটাই আসে, কি হয় লাইটটা জ্বলবে না হলে লাইটটা বন্ধ হবে। অর্থাৎ অন অফ দ্বারা আমরা দুইটা কমান্ডকে নির্দেশ করি। তাহলে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিত, বিদ্যুতের উপস্থিতিকে 1 এবং অনুপস্থিতকে 0 দ্বারা প্রকাশ করা হবে। এখন এই যে সুইচে যতবারে আমি অন ক্লিক করি না কেন তাহলে বিদ্যুতের শুধু উপস্থিতি হবে, তাহলে একটা মানেই পাচ্ছি। এই জন্য একই চলক একাধিকবার থাকলে একটাই হয়। এখন দেখো, এছাড়াও যদি এখন আমি বলতাম যে b প্লাস 1 সমান সমান কি হতো, এর মানও 1 হতো। অবশ্য c প্লাস 1 যদি দিতাম এর মানও কত হতো, 1ই হতো। এখন দেখি আমরা এর পরেরটাতে কি রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস a ইন্টু কি রয়েছে, a প্লাস a সমান সমান রয়েছে আমার a। এখন এই যে a প্লাস a সমান সমান যে a রয়েছে এটা কি হবে তাহলে? এটা আমরা জানি যে একই চলক একাধিকবার থাকলে এটা যোগ অবস্থায় থাক অথবা গুণ অবস্থায় থাক, যে ক্ষেত্রে হোক না কেন ওই চলকটাই হবে। এখন একটু ব্যাখ্যাটা করে দেখি। এর মান যদি আমি a 0 দেই তাহলে অবশ্যই এই এর মানও 0 হবে, আর 0 এর সঙ্গে যদি আমি 0 যোগ করি তাহলে কি হবে, 0ই হবে। এখন লক্ষ্য করো, এর মান যদি 1 দেই তাহলে এই এর মানটাও আমার 1 হবে। একই চলক যদি একাধিকবার থাকে তাহলে কি ওই চলকটাই হয়। বুলিয়ান বীজগণিতে মূলত একই চলক একাধিকবার থাকলে একটা চলক হয়।
এখন দেখো সে অনুযায়ী যদি আমার এখানে বি প্লাস বি হতো তাহলে কি হতো, বি হতো। সি প্লাস সি হলে তাহলে কি হতো, অবশ্যই সি হতো। তাহলে বিষয়টা কি বোঝা গেছে? একই চলক একাধিকবার থাকলে ওই চলকটাই হবে। এরপর দেখি পরের সূত্রটা। এই পরেরটা কি রয়েছে বলো তো দেখি, এ প্লাস এ বার রয়েছে, এটা সমান সমান কি হবে, ওয়ান হবে। কিভাবে এ প্লাস এ বার সমান সমান ওয়ান হয় সেটাও দেখবো। আচ্ছা, এর মান যদি আমি জিরো দেই তাহলে বলো তো এ বারের মান কি হবে? আমরা তো জানি এ বার থাকে তাহলে কি হবে, অপোজিট মানটা হবে। এখানে ডিজিটাল ডিভাইসে জিরো আর ওয়ান ছাড়া যেহেতু কিছু বোঝে না, তাহলে জিরোর বিপরীত কি হয়, ওয়ান, আর ওয়ানের বিপরীত কি, জিরো। সেক্ষেত্রে এই জায়গায় যেহেতু এর মান দিয়েছি জিরো, এবার কি হবে, ওয়ান হবে, তার অপোজিটটা, তাহলে ওয়ান হলো। আচ্ছা, জিরোর সঙ্গে যদি ওয়ান যোগ করি তাহলে কি হবে, ওয়ান হবে। এরপর লক্ষ্য করো, এর মান যদি ওয়ান দেই তাহলে এবার কি হয়ে যাবে, এবার কি হবে, জিরো হবে, তার অপোজিটটা। আর জিরোর সঙ্গে যদি ওয়ান যোগ করি তার মান কি, ওয়ান। এটা কি হচ্ছে, অলওয়েজ ওয়ান হচ্ছে আমাদের। বোঝা গেছে কি? এখন কথা হচ্ছে বি প্লাস বি বার যদি থাকে তাহলে কি হবে, আমাদের ওয়ানই হবে। এরপর যদি সি প্লাস সি বার থাকে তাহলে এর মানও হবে ওয়ান। মোট কথা যে চলকেই থাক না কেন ওই চলক প্লাস ওই চলকের উপরে যদি বার থাকে এর মান অলওয়েজ ওয়ান হয়। এরপর দেখো আমরা যোগের নিয়মটা দেখলাম, এখন দেখবো বুলিয়ানের যে গুণের নিয়মগুলো কি রয়েছে, এই গুণের নিয়মগুলো আমরা এখন একটার পর একটা দেখব। এখন গুণের নিয়মের প্রথমে যেটা লক্ষ্য করতে পারতেছি সেটা হচ্ছে এ ইন্টু জিরো সমান সমান কি রয়েছে, জিরো রয়েছে। আচ্ছা, এখানে লক্ষ্য করো, যদি আমি এর মান দেই জিরো, এর মানটা আগে জিরো দিব, এর মানটা জিরো দিলাম। এখন জিরোর সঙ্গে যদি জিরো গুণ করা হয় এর মান কি, জিরোই হবে। যে অর্থাৎ আমরা জানি যে জিরো দিয়ে যাকে গুণ করি না কেন জিরোই হয়। তাহলে এর মান যদি ওয়ান দেই, এরপর এখন জিরোর সঙ্গে যদি ওয়ান গুণ করি তখন আমার কি আসবে, জিরো আসবে। অর্থাৎ যে কোনো চলকের সঙ্গে জিরো গুণ হোক না কেন এর মান অলওয়েজ আমার জিরো আসবে। এটা যদি এরকমটা হতো বি ইন্টু জিরো সমান সমান কি, তখনও জিরো আসতো। এখন যদি এরকম হতো যে পি ইন্টু জিরো সমান সমান, তখন আমার জিরো আসতো। এটা অলওয়েজ মূলত জিরোই হবে। জিরোর সঙ্গে যে কোনো চলকে গুণ থাক না কেন এর মান জিরো। ক্লিয়ার, বোঝা গেছে তো? এরপর দেখব, এরপর আরেকটি বিষয় দেখব, এইখানে এইটা এ ইন্টু ওয়ান সমান সমান কি হবে, এ ইন্টু ওয়ান সমান সমান এটা কি, ওই চলকটাই হবে। অর্থাৎ ওয়ান দ্বারা যাকে গুণ করা হয় ওই চলকটাই হয়। এখন দেখো এর মান আমি সর্বোচ্চ দিতে পারবো কি, জিরো। ওকে, জিরো আর ওয়ান দিতেই পারবো। আচ্ছা, জিরোর সঙ্গে যদি ওয়ান গুণ হয় তাহলে কি হবে বলো তো দেখি, আমার জিরো হবে। এখন দেখো এর মান দিলাম ওয়ান, ওয়ানের সঙ্গে যদি ওয়ান গুণ করি তাহলে কি হবে, ওয়ানই হবে। তাহলে এইখানে এর যে মানটা দিয়েছি সেই মানটাই আমার আউটপুট আসছে কিনা। এখন সেই ক্ষেত্রে দেখো অন্য আর কোন চলক যদি থাকতো, যেমন এখানে এম ইন্টু ওয়ান সমান সমান কি হবে, এম এই হবে। এখন যদি এখানে আমার হচ্ছে বি হতো তাহলে বি ইন্টু ওয়ান সমান সমান বি হবে। অর্থাৎ যে চলকের সঙ্গেই আমার ওয়ান গুণ থাক না কেন আমার কি হবে, ওই চলকটাই হবে। বোঝা গেছে? এখন লক্ষ্য করো, এখন এইখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমার এ ইন্টু এ সমান সমান কি রয়েছে, এ রয়েছে। অর্থাৎ একই চলক যদি আমরা জানি যোগ অবস্থায় থাকে তাহলে ওই চলকটা হয়, আবার গুণের ক্ষেত্রে সেম, একই চলক একাধিকবার থাকলে ওই চলকটাই হবে। এখন এর মান আমি সর্বোচ্চ কি, জিরো দিতে পারবো। আচ্ছা, জিরো ইন্টু জিরো সমান সমান কি হয়, জিরোই হয়। এখন এর মান কি দিতে পারবো, ওয়ানও দিতে পারবো। ওয়ান ইন্টু ওয়ান সমান সমান কি হবে, ওই ওয়ানই হবে। অর্থাৎ যে চলকেই দিব না কেন একই চলক একাধিকবার থাকে ওই চলকটাই হয় আউটপুট। এখন যদি এটা এরকমটা হতো বি ইন্টু বি সমান সমান কি হতো, বি হতো। সি ইন্টু সি সমান সমান কি হতো, সি হতো। বোঝা গেছে তো? এখন দেখি পরের নিয়মটা। এই গুণের আর একটি নিয়ম রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে কোন একটা চলক রয়েছে, ধরা যাক এখানে এ চলক রয়েছে, কিন্তু আবার কি রয়েছে, ওই চলকের উপরে বার রয়েছে, ইকুয়াল সমান সমান আমার কি হবে, এখানে জিরো হবে। কেন জিরোটা হচ্ছে সেটা একটু দেখবো, কারণ আমাদের এর মান কি দিতে পারবো, সর্বোচ্চ আমি জিরো দিতে পারবো। আচ্ছা, এর মান যদি জিরো দেই তাহলে এবার কি হবে, আমার এবারটা আমার ওয়ান হবে।
কারণ কি এবার মানে উল্টানো, এর যে মানটা রয়েছে তার বিপরীত হচ্ছে এবার। এখন জিরোর সঙ্গে যদি আমরা 1 গুণ করি এর মান কি হবে? জিরোই হবে। আবার এর মান আমি 1 দিলাম, তাহলে এইটা এবার কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, তার অপোজিটটা। আবার জিরোর সঙ্গে যদি 1 গুণ করা হয় তাহলে জিরোই হয়। অর্থাৎ কোন একটা চলক থাকলে ওই চলকের উপর যদি বার গুণ অবস্থায় থাকে এর মান অলওয়েজ জিরো হয়, এই যে সব সময় জিরোই হবে। এখন যদি এরকমটা হতো কখনো বি ইন্টু বি বার, তাহলে এর মানও কি হবে? জিরো হবে। আবার সি ইন্টু সি বার, তাহলে এর মানও কত হবে? আমার জিরোই হবে মানটা। ক্লিয়ার কি বোঝা গেছে? তাহলে বুলিয়ান মৌলিক যে উপপাদ্য, গুণের নিয়ম এবং যোগের নিয়ম, তাহলে আমাদের তো ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখবো আমাদের ডি মর্গানের উপপাদ্য। এখন ডি মর্গানের উপপাদ্য গুলো একটু লক্ষ্য করবো। ডি মর্গানের উপপাদ্য কি রয়েছে? এখানে প্রথম যে উপপাদ্যটা দেখতে পাচ্ছি, এ প্লাস বি অল বার সমান সমান আমার কি রয়েছে? এইখানে ডি মর্গানের যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, এই উপরের যে বারটা থাকে, বারটাকে যদি ভেঙে দেই তাহলে যোগটা গুণে কনভার্ট হয়ে যাবে, আর গুণ থাকলে যোগে কনভার্ট হবে। এইটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্যের নিয়ম। তাহলে যে চলকেই থাক না কেন, এখানে কি রয়েছে? এ আর বি রয়েছে। এই বারটাকে যদি আমি ভেঙে দেই তাহলে কি হয়ে যাবে? এই যে মানটা আমার পরিবর্তন, অর্থাৎ এই যে চিহ্নের পরিবর্তন হবে। এইখানে কি কি রয়েছে? আমার এই বারটা আমি ভেঙে দিলাম, বারটাকে, এর উপরে বার হলো, এই যে ইনটু হয়ে গেছে, এখন বির উপরে বার, অর্থাৎ এই বারটাকে যদি ভেঙে দেই তাহলে আমার এই যোগটা কি গুণে কনভার্ট হয়ে যাবে। এটাই হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। এখন দেখো যদি এটা 3 চলক বিশিষ্ট হতো, যেমন এ প্লাস বি প্লাস সি এরকমটা রয়েছে, আমি এই বারটাকে ভেঙে দেব, তাহলে কি পাবো? আমি এই যে বারটাকে ভেঙে দিলে এর উপরে বার চলে যাবে, এই যোগটা কি গুণে কনভার্ট হবে, এরপর বির উপরে বার হবে, এরপর যোগটা গুণে কনভার্ট হবে এবং সির উপরে বার হবে। বোঝা গেছে? এখন লক্ষ্য করো ডি মর্গানের আরেকটা উপপাদ্য রয়েছে। এখানে কি রয়েছে? এ ইন্টু বি অল বার রয়েছে। এটা সমান সমান কি হবে? আমি তো বললাম যদি বারটাকে ভেঙে দেই তাহলে যোগটা গুণে কনভার্ট হবে, আর গুণ থাকলে যোগে কনভার্ট হবে। তাহলে এখানে কি হচ্ছে? এ বার প্লাস বি বার হচ্ছে। এই বারটাকে যখনই ভেঙে দিচ্ছি আমরা, তাহলে এই চিহ্নের পরিবর্তন, গুণটা কিসে রূপান্তর হয়েছে? যোগে রূপান্তর হয়েছে। এখন লক্ষ্য করো যদি 3 ইনপুট বিশিষ্ট হতো, এ ইন্টু বি ইন্টু সি অল বার, তাহলে এটা আমি বারটাকে ভেঙে দিলে কি পাবো? তাহলে এর উপরে বার পাবো, প্লাস বির উপরে বার পাবো, প্লাস সির উপরে বার। ক্লিয়ার বোঝা গেছে? ডি মর্গানের উপপাদ্য খুবই খুবই সহজ। এখন মোট কথা ডি মর্গানের নিয়ম অনুযায়ী যদি বারটাকে ভেঙে দেই তাহলে যোগটা গুণ হয় এবং গুণটা কি হয়ে যাবে? আমার যোগে রূপান্তর হয়ে যাবে। এটাই ডি মর্গানের উপপাদ্য। ওকে, এখন দেখবো আমাদের বিভাজন উপপাদ্য। আমাদের এখানে বিভাজন যে উপপাদ্যটা রয়েছে, বিভাজন উপপাদ্যটা একটু লক্ষ্য করি। এখানে এ প্লাস বি ইন্টু সি রয়েছে, এটা সমান সমান আমার কি রয়েছে? আমার সমান সমান হচ্ছে এ প্লাস বি রয়েছে ইন্টু এ প্লাস সি রয়েছে। একটু বিষয়টা লক্ষ্য করো, আমাদের এখানে এ বির সঙ্গে কি অবস্থায় রয়েছে? এখানে এই এটা বির সঙ্গেও যোগ অবস্থায় রয়েছে, আবার এটা সির সঙ্গে যোগ অবস্থায় রয়েছে। এই কারণে এ একবার কি কার সঙ্গে যোগ হয়েছে? বির সঙ্গে যোগ হয়েছে, এ প্লাস বি। আবার পরবর্তীতে কি হয়েছে? এটা সির সঙ্গে যোগ অবস্থায় রয়েছে, এ সির সঙ্গে আমরা যোগ করে দেব। এখন যদি এরকমটা কখনো হতো যে এ প্লাস আমার কি হয়েছে? বি ইন্টু আমার হচ্ছে এ বার রয়েছে। আচ্ছা এখানে বলো দেখি, এখানে 3টা চলক যদি আলাদা থাকে তাহলে এটা বিভাজন উপপাদ্যের নিয়ম। এখানে এ এবং এ বার কি একই? এ হচ্ছে যদি আমার এ 1 হয় তাহলে এ বার কি 0 হবে, কারণ এর বিপরীত হচ্ছে এবার। এইখানেও কিন্তু 3টা চলকই আলাদা আলাদা রয়েছে। এই ক্ষেত্রে আমাদের কি হয়? এখানে লক্ষ্য করো, এই এটা একবার বির সঙ্গে যোগ রয়েছে, এই জন্য এ বির সঙ্গে আমরা যোগ করলাম। এরপর দেখো এটা কার সঙ্গে যোগ আছে? এবারের সঙ্গে যোগ হয়েছে, অর্থাৎ এ প্লাস এবার হবে। এই সূত্রগুলো আমার অবশ্যই সরলীকরণের জন্য লাগবেই। এখন জাস্ট শুধু একটু বুঝে নাও, তোমাদেরকে কিভাবে এগুলো সহজে করা সম্ভব আমি দেখাই দিব। এরপর লক্ষ্য করো, এরপর রয়েছে সহায়ক উপপাদ্য রয়েছে। সহায়ক উপপাদ্যের মধ্যে প্রথমে কি দেখতে পাচ্ছি? এ ডাবল বার সমান সমান কি হবে? এ হবে। অর্থাৎ এটা সহায়ক উপপাদ্যের নিয়ম অনুযায়ী যে কোনো একটা চলকের উপর যদি ডাবল বার হয় তাহলে এই বারে বারে কেটে যাওয়ার পর স্বাভাবিকভাবে ওই চলকটাই বসে। এখন যদি এটা এরকমটা হতো বির উপরে ডাবল বার হয় তাহলে কি হবে? বি হবে শুধু, কারণ এই বারে বারে কেটে যাবে। এরপর সির উপরে যদি ডাবল বার হতো তাহলে আমার কি বারে বারে কেটে যাওয়ার পর সি আসতো।
এখন লক্ষ্য করো এখানে আরো কিছু দুইটা সূত্র আমরা দেখব। এই সূত্রগুলো আমাদের কি এক্স অর এবং এক্স নর এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। মূলত এক্স অর এবং এক্স নর এর এই সূত্র দুইটা আমরা একটু লক্ষ্য করব। আমাদের এখানে কি রয়েছে, এ এক্স অর বি রয়েছে, এটা সমান সমান কি হবে, এই যে দুইটা যে চলক রয়েছে এ আর বি, এই দুইটা চলকে আমরা প্রথমে লিখবো, একবার এর উপরে বার হবে, এরপর যোগ দেওয়ার পর আরেকবার কার উপর, বির উপরে বার হবে। এইটাই হচ্ছে এক্স অরের সূত্র। এরপর এখন যদি এটা অন্য চলক হতো, যেমন এখানে হতে পারে পি এবং কিউ, এখন এটা এক্স অর অবস্থায় রয়েছে, তাহলে কি হতো, পি বার কিউ প্লাস পি কিউ বার হতো নিয়ম অনুযায়ী। এরপর দেখো এ এক্স অর বি, এই পরের যে সূত্রটা রয়েছে, এ এক্স অর বি যদি উপরে নট থাকে তাহলে কি হবে, এ বার বি বার প্লাস এ বি হবে। অর্থাৎ এ এক্স অর বি যদি নট অবস্থায় থাকে তাহলে এক্স নরের ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এই দুইটা চলকের উপরে বার হবে এবং আমাদের যোগ দেওয়ার পর ওই চলকটা স্বাভাবিক অবস্থায় বসবে। এখন যদি এটা এরকমটা হতো এম এক্স অর এন অল বার, তাহলে কি সূত্রটা হতো, এম বার এন বার প্লাস এম এবং এন হতো। বোঝা গেছে তো অবশ্যই। এখন দেখো এই সূত্রগুলো থেকে আমাদের এইখানে যে সরল গুলন হয় তা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ, এবং আমি ধরে ধরে বুঝাই দিব যে কোন জায়গায় কোন সূত্রটা পড়তেছে এবং এর নিয়মটা কি রকম হচ্ছে। ওকে, এখন দেখো শিক্ষার্থীরা, যে সরল করবে, এই সরল করার জন্য তোমাদের তিনটা কথা মাথায় রাখতে হবে। তিনটা কথা কি, যে আমাদের এই সূত্রগুলোর মধ্যে কোনো সূত্র পড়ে কিনা সেটা দেখতে হবে। এক, তাহলে কি তিনটা কথার কথা বলছিলাম, সেটা হচ্ছে সূত্র পড়ে কিনা। তাহলে এক নাম্বার কথাটা কি, এই সূত্রগুলোর মধ্যে কোন সূত্র আমার সরলের ক্ষেত্রে পড়ে কিনা প্রথমে আমি লক্ষ্য করব। এর সূত্রের পর দেখব যদি সূত্র না পড়ে তাহলে অবশ্যই সরল করতে তো হবে আমাকে। তাহলে দুই নাম্বার যে কথাটা মাথায় রাখতে হবে সেটা দেখব যে এই সরলের ক্ষেত্রে কোনো গুণ পজিশন আছে কিনা, এই সূত্রের পরে আমরা দেখব সেটা গুণ করা যায় কিনা, গুণ পজিশনে থাকে কিনা। এরপর আরেকটা কথা সেটা হচ্ছে এই সরল অনেক সময় দেখব যে আমার কি সূত্রয়ে পড়বে না আবার গুণ পজিশনও নেই, তখন আমরা কি চিন্তা করব, তখন আমাদের আরেকটা কথা চিন্তা করতে হবে যে কমন নেওয়া যায় কিনা। এই তিনটা শব্দের যদি আমরা দেখি তিনটার একটাও না হয় তখনই আমাদের সরলটা শেষ হয়ে যায়। অর্থাৎ সরলের ক্ষেত্রে তিনটা কথাই মাথায় রাখবে, সেটা হচ্ছে সূত্রে পড়ে কিনা, এরপর গুণ করা যায় না এবং কমন নেওয়া যায় কিনা। এই তিনটার যখনই আমাদের একটাও হবে না তখনই আমাদের সরলটা শেষ হয়ে যাবে। প্রথম সরলটা একটু দেখে নিই। দেখো প্রথমটা কি রয়েছে, এফ সমান সমান আমার দেয়া রয়েছে এ প্লাস বি প্লাস সি বার ইন্টু এর উপরে অল বার ইন্টু কি রয়েছে বি বার সি রয়েছে। এখন একটু লক্ষ্য করো তোমরা, প্রথমে আমরা যে চিন্তাটা করব, এক নম্বরে এটা চিন্তা করতে হবে, দুই নম্বরে এটা, তিন নম্বরে এটা, প্রতিটা লাইনের ক্ষেত্রে। এখন দেখো এক নাম্বার কাজটা কি, আমার সূত্রে পড়ছে কিনা, অবশ্যই একটু দেখবো এইখানে কোন সূত্র পড়ছে কিনা আমার সূত্রগুলোর মধ্যে। একটু লক্ষ্য করো তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ডি মর্গানের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা পড়ছে কিনা। দেখো তো এখানে কি রয়েছে, কোন একটা চলকের উপরে, কোন একটা রাশির উপরে যদি বার থাকে, এই বারটাকে যদি ভেঙে দেই তাহলে যোগটা কি হয়ে যাবে, গুণে কনভার্ট হয়ে যাবে। এইখানে সেই সূত্র পড়ছে, এই সূত্রটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সূত্র প্রথমেই আমরা দেখবো যে সূত্র পড়ে কিনা, যদি সূত্র না পড়ে তাহলে গুণের চিন্তা করবো এবং কমনের চিন্তা করবো। যেহেতু আমাদের সূত্র পড়ে গেছে তাহলে সূত্র ফেলাবো। তাহলে কি হচ্ছে, এর উপরে আমাদের বার হচ্ছে ইন্টু বির উপরে বার ইন্টু সির উপরে আগে থেকে একটা বার ছিল, এই বারটাকে ভেঙে দেওয়ার কারণে আরেকটা বার আসছে। এইখানে লক্ষ্য করো ইন্টু বির উপরে বার এবং সি রয়েছে। এই জায়গায় কি করতে পারি, কোন একটা চলকের উপরে যদি ডাবল বার থাকে তাহলে বারে বারে আমাদের কেটে যায়। এখন দেখো এই যে এই নিয়মটা আমাদের এইখানে এখন পড়বে, সেটা কি, এর উপরে বার ইন্টু বির উপরে বার ইন্টু সি। এখন এই গুণটা আমি উঠাই দিলাম, এই ইয়াটা ব্র্যাকেটটা, তাহলে ইন্টু কি থাকবে, বির উপরে বার এবং সি থাকবে। এখন লক্ষ্য করো দেখি এইখানে আমরা একটু সাজাই নিই, এ রয়েছে একটা এই জায়গার মধ্যে, বি রয়েছে এখানে একটা, এখানে একটা, অর্থাৎ একই চলক যদি গুণ অবস্থায় অথবা যোগ অবস্থায় থাকে তাহলে কি হবে, ওই চলকটা হবে। দেখো এ ইন্টু এ আমার কি রয়েছে এই জায়গায়, সেটা পরে কিনা সূত্র, অর্থাৎ বি বার রয়েছে এখানে, বি বার রয়েছে, তাহলে দুইটা বি বার থেকে একটা বি বার নিতে পারবো। এরপর দেখো
দেখো সি এখানেও রয়েছে, এখানেও রয়েছে, দুইটা জায়গায় সি রয়েছে, অর্থাৎ দুইটা সি থেকে আমরা একটা কমন নিতে পারবো, এই জন্য একটা সি হয়েছে। এইটাই হচ্ছে আমাদের সরল। এই জায়গায় এসে তোমরা একটু লক্ষ্য করো, এরপর আমরা কি করতে পারবো না, এইখানে যে সূত্রগুলো রয়েছে এই সূত্রের একটা আর পড়বে না। এরপর এখানে এমন কোনো গুণ পজিশন নেই যে একটার সঙ্গে আরেকটা গুণ করতে পারবো, তাহলে আর গুণও করা যাচ্ছে না। এরপর লক্ষ্য করো যে এই জায়গায় এমন কোনো কিছু নেই যে কমন নেওয়ার মতো, তাহলে কমনও এখানে নেওয়া যাবে না। যখন এই তিনটার একটা কাজও করা যাবে না, তখনই আমাদের সরলটা এখান থেকে শেষ হয়ে যাবে। আর সরল শব্দের অর্থ কি, কোন একটা বড় ফাংশনকে কেটে 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 ছোট করে ফেলা। অর্থাৎ এই বড় একটা ফাংশনকে আমি কি করলাম, এই যে কেটে কেটে ছোট করে ফেললাম। এই কেটে কেটে যে ছোট করবো, এটা কিসের সাহায্যে করলাম, এই সূত্র দিয়ে করলাম। মূলত এই সূত্রের সাহায্যে আমাকে করতে হবে। এরপর দেখবো আমরা পরের যে ফাংশনটা রয়েছে সেটা। এখন একটু 2 নাম্বারটা লক্ষ্য করো তোমরা। 2 নাম্বারটা কি রয়েছে, ফাংশন রয়েছে আমাদের a বার প্লাস b বার অল বার, এরপর প্লাস a প্লাস বি অল বার, এরপর আরেকটা অল বার রয়েছে। এখন তোমরাই লক্ষ্য করো এইটা আমরা কিভাবে করব। প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে কোন সূত্র পড়ছে কিনা এই জায়গার মধ্যে। তাহলে এই জায়গার মধ্যে অবশ্যই কোনো না কোনো সূত্র পড়বে। সেটা কি সূত্র পড়ছে, আমাদের এই ডি মর্গানের উপপাদ্য এখানে পড়েছে। দেখো এই বারটাকে আমরা ভেঙে দিতে পারবো। এই বারটাকে যদি ভেঙে দেই তাহলে কি হবে, এর উপরে বার প্লাস বির উপরে বার, এরপর অল বার আগে থেকে রয়েছে, এই উপরের বারটাকে ভেঙে দেওয়ার কারণে আরেকটা বার আসলো। এরপর এই যোগটা কি হয়ে গেছে, গুণে রূপান্তর হয়ে গেল। এরপর a প্লাস বি এখানে অল বার রয়েছে আগে থেকে, এরপর এই বারটা ভেঙে দেওয়ার কারণে আরেকটা বার আসছে। এখন দেখো আমাদের আরেকটা সূত্র এখানে পড়ছে কিনা, এই যে সহায়ক উপপাদ্যের সূত্রটা পড়ে গেছে। কোন একটা চলকের উপরে ডাবল বার থাকলে বারে বারে কেটে যায়, ওই চলকটাই হয়। তাহলে এখানে আমরা a বার প্লাস বি বার এটাকে কি করতে পারি, এই বারে বারে কেটে দিতে পারি। এরপর আরেকটা কাজ রয়েছে, এখানে কি রয়েছে, a প্লাস বি আমরা এখন দিতে পারি। দেখো এই বারে বারে কেটে গেছে, এই দুইটা গুণ অবস্থায় রয়েছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা কি পজিশনে, সূত্র কি আর এখানে পড়ে, যখন এই সূত্রগুলো এখন পর্যন্ত আমাদের সূত্র পড়েছিল, এই সূত্র পড়েছিল বিধায় সূত্রগুলো ফেলাইছে। এখন সূত্র পড়তেছে কিনা এখন দেখবো। দেখো তো এখানে কোনো কি আর সূত্র পড়ে, সূত্র পড়ে না। যখন সূত্র পড়বে না তখন দেখবো যে গুণ করা যায় কিনা। অবশ্যই এটার সঙ্গে এটা কি অবস্থা রয়েছে, গুণ অবস্থা রয়েছে। এখন আমরা গুণ করে দিব। যদি গুণ করা যায় তাহলে গুণ করতে হবে অবশ্যই, কমনের চিন্তা আগে কখনোই করব না। তাহলে এবার দিয়ে আমরা কাকে গুণ করতে পারবো, এ কে গুণ করতে পারবো, আবার এ দিয়ে কাকে গুণ করতে পারবো, বি কে গুণ করতে পারবো। শিক্ষার্থীরা এখন তাহলে লক্ষ্য করে আমরা কি করতে পারতেছি, তাহলে এবার দিয়ে এ কে গুণ করতে পারতেছি, যেমন এ ইন্টু এবার, এরপর কি করতে পারছি, এবার দিয়ে আবার বি কে গুণ করতে পারছি, যোগ দিলাম এ এবার ইন্টু বি পেলাম। এরপর দেখো যখন আমরা এ দিয়ে দুইটাকে গুণ করলাম, এখন কি করতে পারবো, এই বি দিয়ে করতে পারবো গুণ। এখন দেখো বি দিয়ে আমি কি এ কে গুণ করব, তাহলে এ ইন্টু বি বার, এরপর যোগ দিলাম, এখন বি বার দিয়ে কাকে, বি কে গুণ করব, তাহলে বি ইন্টু বি বার হবে। এখন লক্ষ্য করো এই জায়গায় আমাদের কোন সূত্রটা পড়েছে, এইখানে সূত্রটা পড়েছে কিনা, যে কোনো একটা চলকের উপরে যদি বার থাকে ওই চলকটা গুণ অবস্থায় থাকলে কি হবে, আমাদের হচ্ছে 0 হবে। তাহলে এ ইন্টু এ বার সমান সমান এর মান কত হবে, 0 হবে। প্লাস এখানে দেখো এ বার বি প্লাস এ বি বার, এইখানে কি হচ্ছে বি ইন্টু বি বার সমান সমান কি 0 হয় এই সূত্র অনুযায়ী। তাহলে এখানে কি হলো 0 দিলাম। এরপর দেখো 0-র সঙ্গে যদি যে কোনো কিছু চলক যোগ করা হয় তাহলে কি হয়, ওই চলকটাই হয়। তাহলে 0 দ্বারা এটাকে যোগ করলে আমাদের কি হবে, এখানে ওইটাই পাবো, অর্থাৎ এ বার বি প্লাস এ বি বার। আমরা জানি যে এটা কিসের, একটা এক্স অর এর সূত্র রয়েছে। দেখো তো এই সূত্রটা মিলে গিয়েছে কিনা, এ এক্স অর বি সমান সমান কি হয়, এ বার বি প্লাস এ বি বার হয়। তাহলে এইখানে কি হচ্ছে, এইখানে আমাদের হচ্ছে এইটা সমান সমান লিখতে পারি এ এক্স অর বি। এইখানে একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, এইখানে এই ফাংশনটাকে কেটে কেটে যখন ছোট করে ফেললাম, এই জায়গায় এসে আর সূত্র কি পড়তেছে এইখানে, আর এখান থেকে কোথাও যাওয়া যাবে, কখনোই যাওয়া যাবে না। তাহলে যখন আমাদের আর সূত্র পড়বে না, এমনকি এখানে কি কোনো গুণ পজিশন রয়েছে যে গুণ করা যাবে না, গুণও করা যাচ্ছে না। এবং এখানে কি এমন কোনো কিছু পজিশন রয়েছে যে কমন নেওয়ার মতো, কমনও নেওয়া যাচ্ছে না। তাহলে যখন এই তিনটার একটা কাজও করা যাবে না, তখনই আমাদের এইখান থেকেই সরলটা শেষ হয়ে যাবে। এটা 2 নাম্বার ফাংশনটা দেখলাম। এরপর দেখবো 3 নাম্বার ফাংশনটা। 3 নাম্বার ফাংশনটা রয়েছে আমাদের কি, এফ সমান সমান এ বার প্লাস বি ইন্টু এ বার প্লাস
এখন আমরা যে ফাংশনটা দেখতে পাচ্ছি তা এখন লক্ষ্য করে একটু সবাই, যে এই জায়গায় কি কোনো এইখানকার যে সূত্রগুলো রয়েছে সূত্রগুলোর কোনো কিছু সূত্র পড়তেছে কিনা, কারণ আমাদের প্রথমেই চিন্তা করতে হবে কি সূত্র পড়ে কিনা। তাহলে কোনো সূত্র যখন আর পড়বে না তখন আমরা চিন্তা করব যে গুণ করা যায় কিনা। এখন দেখবো এখানে কি গুণ পজিশন রয়েছে, অবশ্যই গুণ পজিশন রয়েছে, গুণ করতে পারবো। তাহলে কি করতে পারবো, এই এ বার দ্বারা আমি এ বারকে গুণ করতে পারবো, আবার এ বার দ্বারা বি বারকে গুণ করতে পারবো। তাহলে প্রথমে আমরা বার যেহেতু আমাদের গুণ পজিশন রয়েছে তাই গুণটা করে নেব। তাহলে এ বার ইনটু কি হবে, এ বার হচ্ছে, এরপর প্লাস এই এ বার দিয়ে বি বারকে যদি গুণ করি তাহলে এ বার ইনটু বি বার হবে, এরপর প্লাস। এখন দেখো যখন এইটা দিয়ে দুইটাকে গুণ করা হয়ে যাবে, এখন আমরা কি করব, এখন বি দিয়ে এ বারকে গুণ করব, আবার বি দিয়ে বি বারকে গুণ করব। তাহলে বি দিয়ে যদি এ বারকে গুণ করি তাহলে এ বার ইনটু আমাদের কি হবে, বি হবে, প্লাস এবার বি দিয়ে যদি বি বারকে গুণ করি তাহলে বি ইনটু বি বার হবে। এখন লক্ষ্য করো তোমরা, এইটা সমান সমান কি হবে, আমরা তো জানি যে কোন চলক যদি একই চলক একাধিকবার থাকে তাহলে কি হবে, আমাদের একটা চলক লিখতে পারি। তাহলে এবার দুইটা রয়েছে, দুইটা থেকে একটা লিখতে পারি এই নিয়ম অনুযায়ী। এরপর লক্ষ্য করো, এরপর কি রয়েছে, এ বার রয়েছে, বি বার রয়েছে, প্লাস এখানে কি রয়েছে, এ বার বি রয়েছে। এই জায়গায় দেখো তো এই সূত্রটা পড়ছে কিনা, কোনো একটা চলক থাকার পর ওটা যদি ওই চলকের উপর আবার বার গুণ অবস্থায় থাকে তাহলে এর মান কত হবে, জিরো হবে। তাহলে এটা সমান সমান আমার জিরো হলো। আচ্ছা, জিরো দিয়ে যাকে গুণ যোগ করি না কেন ওই চলকটাই হয় আমাদের নিয়ম অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী। তাহলে এখানে কি পাচ্ছি, এ বার প্লাস এবার বি বার প্লাস এবার এবং বি পাচ্ছি। এখন লক্ষ্য করো, এখন দেখবো যে এখানে কোনো সূত্র পড়ে কিনা, যে এই সূত্রগুলো যে রয়েছে এই সূত্রের মধ্যে কোনো কি সূত্র পড়ে। সূত্র যখন পড়বে না, যেহেতু সূত্র পড়তেছে না, এখন দেখবো গুণ করা যায় কিনা। এখানে কি গুণ পজিশন রয়েছে যে গুণ করতে পারবো না, গুণও করা যাচ্ছে না। এখন আমরা চিন্তা করবো যে কমন নেওয়া যায় কিনা, যখন কমন নেওয়া যাবে না তখনই তো শেষ হয়ে যাবে। এখন দেখো কমন নেওয়া যায় কিনা, অবশ্যই কমন নেওয়া যায়। এখানে এবার রয়েছে, এখানে এবার রয়েছে, এই জন্য দুই জায়গা থেকে আমরা কি করতে পারবো, এবারটাকে কমন নিতে পারবো। যদি এবার কমন নেই, এখানে ওয়ান থাকে, এরপর প্লাস দিলাম, এখানে কি থাকতেছে, বি বার থাকতেছে, এই প্লাসের এই প্লাস এবার এবং বি থাকলো। এখন দেখো এইটুক জায়গা সমান সমান কি হচ্ছে, আমাদের কোন একটা চলকের সঙ্গে যদি ওয়ান যোগ অবস্থায় থাকে তাহলে কি হবে, ওই আমার ওয়ান মান হয়ে যাবে। তাহলে এইটার মান সমান সমান ওয়ান হলো। তাহলে এখানে কি পাচ্ছি, এবার ইনটু ওয়ান পেলাম, এরপর প্লাস দেওয়ার পরে এবার বি পেলাম। এইখানে আবার লক্ষ্য করো তোমরা যে এবার ইনটু ওয়ান সমান সমান কত হবে, আমাদের ওই চলকটাই, কারণ এই নিয়ম অনুযায়ী আমাদের এটা কি হওয়ার কথা, এবারের সঙ্গে যদি ওয়ান গুণ রয়েছে যেহেতু, তাহলে এবার ওয়ান সমান সমান ওয়ান দ্বারা গুণ করলে এবারও কে এবারে হবে। এই প্লাস দিলাম, এরপর কি রয়েছে, এবার বি রয়েছে। এইখানে কি করতে পারি একটু লক্ষ্য করো, এইখানে আমাদের এবার রয়েছে, এখানে এবার রয়েছে, তাহলে দুই জায়গা থেকে আমার কমন নিতে পারবো। তাই এবারটাকে কমন নিলে আমার কি হবে, ওয়ান প্লাস বি হবে। আর এই ওয়ান প্লাস বি সমান সমান এর মানও ওয়ান হয়, তাহলে এবার সমান সমান আমার কি, এবার ইনটু এটার মান কত হয়, ওয়ান হয়, এই জন্য ওয়ান। আর এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, কোন একটা চলকের সঙ্গে যদি ওয়ান গুণ অবস্থায় থাকে ওই চলকটা হয়, তাহলে এবার ওকে এবার। এই জায়গায় এসে আর কোনো কিছু করা যাচ্ছে না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার?